নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে একজন প্রডিউসার আছে এবং তার সাথে কাজ করে আর একজন পরিচালক। পরপর তারা দুইজন মিলে হিট দিয়েছে তিনখানা সিনেমা বক্স অফিসে। তারা দুইজনে একটা সাক্ষাৎকারে গেছে এবং সেই প্রডিউসার কিছু মন্তব্য ওখানটায় রেখেছে। তার ব্যাপারেই আজকে মূলত এখানটা আলোচনা করব। তাই যিনি পরিচালক আছেন তিনি তাকে নিয়ে কোনো কথা না, মূলত যে প্রডিউসার আছে তাকে নিয়ে মূলত এখানটা কথাবার্তা হবে। তা দেখুন, তিনি এক জায়গায় বলেছে যে বাংলায় একজনই এখন সুপারস্টার আছে, সেটা হচ্ছে দেবের ধারে কাছে কোনো সুপারস্টার এখন আর নেই, তার মতে সেটা বলছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দেখি, এখন দেব প্রত্যেকটা জায়গায় যখনই ইন্টারভিউ দেয় বা যখনই কিছু জিজ্ঞেস করা হয় জিতের ব্যাপারে, তখন কিন্তু দেব একটাই কথা বলে যে আমি বাংলায় এখন সুপারস্টার বলতে একজনকেই দেখতে পাই, সেটা হচ্ছে জিৎ। কারণ জিৎ সে বরাবর সিনেমা ভালো করে এসে দর্শকরা মাতিয়ে রেখে এসছে। এবং তিনি অনেক জায়গায় এটাও বলেছেন যে এই টাইপের যেই সিনেমাগুলো এখন করছেন সেই টাইপের সিনেমাতে কিন্তু তিনি বিশ্বাসী নয়। তিনি মূলত উঠেছেন কমার্শিয়াল সিনেমার থেকে, এবং দেব উঠার পর কমার্শিয়াল সিনেমা যখন চলতো রমরমি, তখন একধারে তিনি কমার্শিয়াল সিনেমা করেছেন। করার পর একটা টাইমে যখন এই সিনেমাগুলো মানে চলা বন্ধ হয়ে গেল, কারণ প্রত্যেকটা রিমেক সিনেমা ছিল, যখন মানুষ অরিজিনাল সিনেমা দেখা শুরু করলো, তখন রিমেক সিনেমা যখন মার্কেটটা পড়ে গেল, তখন দেব একটুখানি সুইচ করে অন্য ধারার সিনেমাতে চলে গেল, মূলত ক্যারেক্টার ড্রিভেন কিছু ফ্যামিলি ঘরানার সিনেমা তিনি করতে শুরু করলো। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বরাবর একটাই কথা বলেছে যে এখন আমি যেই টাইপের সিনেমা করছি সেই টাইপের সিনেমাতে কিন্তু আমি এখন বিশ্বাসী নই। এবার দেখুন যে জিতের এখানটায় যে জিতের মানে জিতের নাম নেননি উনি, বাট জিতরেই কিন্তু এখানটা মূলত মানে কথাটা বলা হয়েছে। কারণ জিৎ যেহেতু এখন বক্স অফিসে সেইভাবে সফলতার মুখ দেখতে পাচ্ছে না, তার সিনেমা সেইভাবে বক্স অফিসে সাফল্য হচ্ছে না। আজকে যদি আমরা বলিউডের দিকে তাকাই, যখন সালমান খানের টাইম মানে খুবই খারাপ যাচ্ছিল 2006-07 ওরকম টাইমে, তখন কিন্তু ইন্ডাস্ট্রির কেউ বলেনি এরকম করে যে সালমান খান সুপারস্টার নয়। বা তখন কিন্তু আবার শাহরুখ খানের ভালো একটা মানে ব্যবসা সফল সিনেমা তৈরি হচ্ছিল। যখন আবার সালমান খান ওয়ান্টেড দিয়ে কামব্যাক করলো, ওয়ান্টেডের পর রেডি, বডিগার্ড এই টাইপের সিনেমা, দাবাং এই টাইপের সিনেমা পরপর করতে লাগলো, তখন আবার শাহরুখ খানের বাজারটা কিছুটা পড়ে গেছিল। তখন আবার কেউ এটা বলেনি যে শাহরুখ খান সুপারস্টার নয়। আবার এখন যেরকম সালমান খানের একটু টাইমটা খারাপ যাচ্ছে, সেইভাবে মানে সুপারস্টারডামের জন্য এখন সিনেমা চলছে, বাট সেইভাবে যে ব্যবসা সফল যে হিউজ একটা বক্স অফিসে ওপেনিং নেবে বা কিছু, সেটা কিন্তু এখন সালমান খানের হচ্ছে না, যেটা শাহরুখ খানের হচ্ছে। বা এখন যদি রিসেন্ট টাইমে যদি তাকাই আমির খানের কিন্তু পরপর দুখানা সিনেমা সেইভাবে বক্স অফিসে চলেনি। লাল সিং চাড্ডা বা যদি আমরা ওটা ধরি, এই ওয়াইআরএফ এর ব্যানারে যেটা তৈরি হলো ঠাগস অফ হিন্দুস্তান, তাই এই দুটো সিনেমা কিন্তু বক্স অফিসের মুখ দেখতে পাইনি ভালো। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমির খানকেও কেউ কিন্তু বলতে আসছে না যে তুমি সুপারস্টার নও। তা এখন এনারা ঠিক করে দিচ্ছে যে বক্স অফিসে সফল হলেই তুমি সুপারস্টার, বক্স অফিসের সফলতার মুখ না দেখতে পারলেই তুমি সুপারস্টার নও। আজকে যখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখি যে একজন স্টার আর একজন স্টারের সিনেমা প্রমোট করছে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও গিয়ে খুবই ভালো লাগছে। যেরকম বিজয় দেবরাকোন্ডার একটা নতুন সিনেমা বেরালো মুনাল ঠাকুরের সাথে, পারশুরাম ওই সিনেমা ডিরেক্ট করেছে, ফ্যামিলি স্টার। সেই সিনেমাটাকে প্রমোট করছে কে? প্রভাস। প্রভাসের মতন একজন সুপারস্টার, তার কি ঠেকা পড়েছে যে বিজয় দেবরাকোন্ডার মতন একজন স্টারের সিনেমা প্রমোট করার, কিন্তু তিনি করছেন। কারণ কি, যে জানেন যে এই সিনেমাটাও যদি বক্স অফিসে চলে তাহলে আমাদের ইন্ডাস্ট্রির আজকে একটা গ্রোথ হবে। আজকে আমারও কিছুটা অডিয়েন্স আছে, প্রভাসের যারা অডিয়েন্স আছে তারাও তো কিছু হলেও দেখতে যাবে ফ্যামিলি স্টার, সেইভাবেই প্রমোশন করা। তাহলে আমাদের ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, সেটা কিন্তু হয় না। তাও রিসেন্ট টাইমে মির্জার ক্ষেত্রে হয়েছে বা জিতের বা দেবের ক্ষেত্রে হয়, সেটা দেখতে কোথাও না কোথাও গিয়ে ভালো লাগে। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি দেখি একটা জিনিস, আমি একটা জিনিস খুব ফলো করেছি, যখন কমার্শিয়াল সিনেমা কাজ হতো তখন কিন্তু যারা ছোট ছোট যারা সাপোর্টিং অ্যাক্টররা থাকতো, তারা কিন্তু একধারে কিন্তু খুব সুন্দর করে মানে সিনেমার মধ্যে কাজ করতে পারতো, পরের পর সিনেমাতে তারা কাজ করতে পারতো। যেই কমার্শিয়াল সিনেমার চলটা পড়ে গেল,
তখন কিন্তু তারা অন্যদিকে সুইচ করে গেল। আমার একটা কথা খুবই মনে পড়ে, কয়েকজন অ্যাক্টার আছে এরকম মানে সাপোর্টিং অ্যাক্টার, যারা সিনেমাতে আগে মূলত দেব এবং জিতের সিনেমাতে তাদের বন্ধুর পাঠটা করতো। তা জি বাংলায় রাত্রিবেলা 8টার সময় একটা সিরিয়াল হয় নিমফুলের মধু বলে। তা পর্ণার যে রুবেলদা, তা রুবেলদার যে ছোট কাকাটা আছে, ছোট কাকা কিন্তু একটা টাইমে দেবের প্রচুর সিনেমাতে বা জিতের প্রচুর সিনেমাতে কিন্তু বন্ধুর পাঠ করতে দেখেছি, বা সোহমের সিনেমাতেও দেখেছি আমরা। সে যখন কাজ পাচ্ছে না, মাঝখানে দেখাই যাচ্ছিল না তাকে, তা মা হুট করে দেখি নিমফুলের মধুতে তাকে দেখা যাচ্ছে। তা আমি তখন মাকে একটাই কথা বলছিলাম যে মা দেখো, এই নিমফুলের মধ্যে এই যে এই ছোট কাকাটা যিনি রোলটা প্লে করছে, এই অ্যাক্টারটি একটা টাইমে বাংলা সিনেমাতে তাকে দেখা যেত, খুব ভালো লাগতো। কিন্তু তিনি একটা সাক্ষাৎকারে 2-4 বছর আগে একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে ইন্ডাস্ট্রিতে এখন কমার্শিয়াল সিনেমা হওয়া বন্ধ হয়ে গেল, যার ফলে আমাদের কাজ পাওয়াটা বন্ধ হয়ে গেল। এবার আমরা কি করছি, হয় আমি কোনো ব্যবসা করব বা অন্য কোনো কাজে আমি ঢুকে যাব, কোনো জব টপ করবো এইভাবে। কিন্তু আমি তখন বললাম যে এখন এনাকে সিরিয়ালে অভিনয় করতে দেখে ভালো লাগছে। বা পার্থ সারথীকে আপনারা প্রত্যেকেই দেখবেন, মানে চিনে থাকবেন, লে ছক্কাতে যে কানুর চরিত্রটা করেছিল। তা পার্থ সারথী একটা টাইমে দেবের প্রচুর সিনেমাতে বন্ধুর পাঠ, সোহমের প্রচুর সিনেমাতে বন্ধুর পাঠ করে গেছে। আজকে তাকে যখন দেখি দিদি নাম্বার ওয়ানে, ওই একটা ওয়ার্ড দেখে সেটাকে মানে অঙ্গভঙ্গিমা করে ইশারায় বোঝাতে হবে যে অন্য আর একজনকে যে সেই ওয়ার্ডটা কি হতে চলেছে, সেই দিদি নাম্বার ওয়ানে তাকে আজকে এইসব করতে দেখা যাচ্ছে। সে আজকে কাজ পাচ্ছে না। কিন্তু যদি সাউথের দিকে আমরা তাকাই, সাউথের দিকে কিন্তু প্রত্যেকেই কাজ করে, যারা সাপোর্টিং, ভ্যানিলা কিশোর আছে, ব্রহ্মানন্দম আছে, অনেকেই আছে এরকম ছোট ছোট চরিত্র, তো প্রত্যেকেই কিন্তু কম বেশি অভিনয় করে। কিন্তু বাংলাতে সেই জিনিসটা হওয়া বন্ধ হয়ে গেল, কারণ কি, কমার্শিয়াল সিনেমার মার্কেটটাই পড়ে গেল। আজকে যখন অঙ্কুশ প্রত্যেকটা সিনেমা যখন বানায়, তার থেকেও বড় কথা হচ্ছে যখন মির্জা সিনেমাটা তিনি বানাচ্ছেন, নিজের ঘরের টাকা লাগিয়ে মির্জা সিনেমাটাকে যখন তৈরি করছে, সে বরাবর একটাই কথা বলে আসছে প্রত্যেকটা ইন্টারভিউতে, যখন মির্জার প্রমোশনে যাচ্ছে, সে বলে যে আমি যে এই মির্জার সিনেমাতে কাজ করেছি, অনেক টেকনিশিয়ান এসে আমাকে বলেছে যে অনেকদিন পর ভালো একটা কাজ করতে পারলাম, বা অনেকে এখানটায় কাজ পেলো, কাজ করার সুযোগ পেলো, যারা অনেক দিন ধরে কাজ পাচ্ছিল না। বলে স্পট বয়ের থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট প্রত্যেকেই মানে আমাদের সিনেমাতে কাজ করতে পারলো। এটাই ভালো লাগে যে একটা ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে। অঙ্কুশ কিন্তু এই কথাটা বলে আসছে। কারণ দেখুন, আজকে একটা কমার্শিয়াল সিনেমা যদি তৈরি হচ্ছে, সেখানটা একজন টেকনিশিয়ান কাজ করছে, একটা বড় সেট পিসেসের যখন একটা অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হচ্ছে, সেখানটায় যারা আর্টিস্টরা আছে, মানে পেইন্টার বা স্কাল্পচার যারা আছে, তারা সেটটাকে ডিজাইন করে দিচ্ছে, দেখতে ভালো লাগছে। বা যখন একটা ডান্স নাম্বার আসছে, একজন কোরিওগ্রাফার সেটা কোরিওগ্রাফ করছে, তারও পেটের অন্ন আসছে। বা যারা জুনিয়র আর্টিস্টের কাজ করছে তারাও কাজ পাচ্ছে। বা অন্যদিকে যদি তাকাই, যে যারা এই যখন আপনি জুনিয়র আর্টিস্টের কাজ করবেন, তখন কিন্তু নিজের টাকা খরচা করে সকাল বিকাল রাত্রের খাবারটা কিন্তু নিজের টাকা খরচা করে খেতে হবে না। যেই প্রোডাকশন হাউসের যেই সিনেমাটা তৈরি হচ্ছে, সেই প্রোডাকশনই কিন্তু খরচাটা চালায় খাওয়া দাওয়ার। তাহলে কি হচ্ছে, ক্যাটারিং সংস্থাটাও খুলছে, ক্যাটারিংয়ে লোকেরা আসছে, প্রত্যেকটা লোকের মুখে খাবার জুগিয়ে দিচ্ছে, হিউজ নাম্বার লোক কাজ করছে, হিউজ নাম্বার লোকের অন্ন জুগিয়ে দিচ্ছে। তো এই যে এই প্রত্যেকটা যে ইকোসিস্টেমটা ফাংশন করছে একটা কমার্শিয়াল সিনেমার জন্য। আর কমার্শিয়াল সিনেমা কেন জরুরি, তার একটাই কারণ, কমার্শিয়াল সিনেমাতে কিন্তু আজকে যখন দেখি যে জওয়ানের মতন সিনেমাতে শাহরুখ খান যখন 10 জনকে ধরে পিটাচ্ছে, বা যখন এই মানে এই করাপশনের বিরুদ্ধে যখন কথা বলছে, এই করাপশনের বিরুদ্ধে, মেডিকেল আছে, ওর মধ্যে কৃষকদের উপর অত্যাচার আছে, ভোট ব্যবস্থাটা আছে, যে ঠিকঠাক করে ভোট সিস্টেমটা তো হয় না, অনেক জায়গায় অনেক কিছু হয় ঘাপলাবাজি, তাই সব কিন্তু ওই জওয়ান সিনেমার মধ্যে দেখাচ্ছে। তখন কি হচ্ছে, যে একজন সাধারণ অডিয়েন্স, ধরুন একজন গরিব মানুষ, সে নানা রকম জায়গা থেকে ডিপ্রাইভ হয়ে যাচ্ছে। এবার সে যখন ডিপ্রাইভ হয়ে যখন একটা জওয়ানের মতন সিনেমা যখন সে দেখছে, সে কিন্তু শাহরুখ খানের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে। সেই কিন্তু মানে ওই শাহরুখ খানের জায়গায় সে নিজে হয়ে উঠছে সেই ক্যারেক্টারটা। আজকে এর জন্য কমার্শিয়াল সিনেমা দরকার, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল স্টার দরকার। আজকে
দেব না থাকলেও ইন্ডাস্ট্রি গ্রো হতো না, জিৎ না থাকলেও গ্রো হতো না। দুইজন আছে বলে আজ গ্রো হচ্ছে, বা অঙ্কুশের মতন অভিনেতারা আছে যারা স্টার এখন, ও সোহমের মতন স্টার আছে যারা যদি ইন্ডাস্ট্রিতে থাকে ইন্ডাস্ট্রির একটা গ্রো হবে। কারণ উনি আরেকটা জায়গায় আরেকটা কথা বলেছে আমি দেখলাম, যে উনি যেই সিনেমাগুলো বানাচ্ছে সেই সব সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছে না, কিন্তু অন্য সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং যেই সিনেমাগুলো অ্যাওয়ার্ড পাচ্ছে সেই সিনেমাগুলো বক্স অফিসে সেইভাবে সফলতার মুখ দেখছে না, 6 দিন 7 দিন চলার পর হল থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সিনেমা 100 দিন 150 দিন 200 দিন পার করে ফেলছে, তাদের সিনেমা নাকি কোনো অ্যাওয়ার্ড পাচ্ছে না। আজকে যদি আজকে আমি ধরি জোরামের মতন সিনেমা, বা লাপাতা লেডিসের মতন সিনেমা, বা আমাদের বাংলায় যদি ধরি কি বলে মায়ার জঞ্জালের মতন সিনেমা, বা এই সিনেমাটা এই কি যেন বাদামি হায়নার কবলে, তো এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে সেইভাবে সফলতার মুখ দেখছে না, কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে, এটা ঠিক। কিন্তু সেই সব সিনেমা বক্স অফিসের সফলতা হচ্ছে না বলে সেই সব সিনেমাকে ইগনোর করে দিতে পারি না, কারণ তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তার একটা কারণ তারা ডিজার্ভ করে, সেই জিনিসটা ডিজার্ভ করে বলে আজকে তারা অ্যাওয়ার্ডটা পাচ্ছে। এবার যেই জায়গায় বক্স অফিসের সফলতা মানে বক্স অফিসে ভালো টাকা ইনকাম করছে সেই সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছে না, সেই সিনেমা কি খুব ভালো হচ্ছে? আজকে যদি সালমান খানের সিনেমা ধরি, রিসেন্ট টাইমে সালমান খানের প্রত্যেকটা সিনেমা ভালো হচ্ছে না, তা সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসের সফলতার মুখ দেখে নিয়েছে, হিউজ একটা নাম্বার ক্রিয়েট করতে পেরেছে। তার একটাই কারণ, সেটা সালমান খানের স্টারডামের জন্য হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো এটা অস্বীকার করলে চলবে না যে জোরামের মতন সিনেমা খারাপ, বা লাপাতা লেডিসের মতন সিনেমা খারাপ, কখনো এটা অস্বীকার করা যায় না, এবং জায়গা নেই। আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনেমাকে সাপোর্ট করা উচিত, তাহলে সেই ইন্ডাস্ট্রি গ্রো হবে। এই একে অপরকে খাওয়া খাই করে মারামারি করে এরকম করলে কোনোদিন কোনো ইন্ডাস্ট্রির মানে উন্নতি হবে না, বরং অবনতি হবে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে 2022-এ যে ফুটফল দেখাতে পেরেছিল একটা বাংলা সিনেমা, বা বক্স অফিসে যেই আয়টা করে ফেলতে পেরেছিল, 2023-এ দাঁড়িয়ে সেটা অনেকটা কমে গেছে, ফুটফল কমে গেছে, বক্স অফিসের দিক দিয়ে আয়ও কমে গেছে। কেন হয়েছে? কারণ সেইভাবে কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে না। আজকে কমার্শিয়াল সিনেমা এর জন্যই দরকার, একজন কমার্শিয়াল স্টার এর জন্যই দরকার যে একটা ইন্ডাস্ট্রিকে মানে অন্য ধারার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওটাও আমি সেই ভিডিওতে মেনশন করেছিলাম যে ঋতুপর্ণ ঘোষ কিন্তু বরাবর কিন্তু একটাই কথা বলে গেছে, যে ঋতুপর্ণ যে কমার্শিয়াল সিনেমা যদি না গ্রো করে আমরা কোনোদিন আগে এগাতে পারবো না, কারণ তারা বক্স অফিস থেকে টাকাটা এনে দিচ্ছে বলে প্রডিউসার এই টাইপের সিনেমাতে টাকা ঢালতে পারছে, যেই সিনেমা বক্স অফিস থেকে টাকা এনে দিতে পারবে না। আজকে তারাই সেটা বোঝে না, শুধু বোঝে যে একজন বক্স অফিসে একজন স্টার বক্স অফিস থেকে টাকা ইনকাম করে দিতে পারছে বলেই সে একজন এখন সুপারস্টার, আর একজন টাকা ইনকাম করে দিতে পারছে না সে এখন সুপারস্টার নয়। এটা কি ধরনের কথা? একটা টাইমে যখন দেব নিজের প্রোডাকশন হাউস খুলেছিল, তখন তার সিনেমা পরের পর সিনেমা ফ্লপ যাচ্ছিল, সেইভাবে বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পাচ্ছিল না। তখন কেউ এটা বলেছে যে দেব সুপারস্টার নয়? দেব তখনও কিন্তু সুপারস্টার ছিল। হতেই পারে যে মানুষের একটা টাইম খারাপ যায়, প্রত্যেকটা মানুষের টাইম খারাপ যায়, কিন্তু আবার প্রত্যেকটা মানুষের টাইম ভালোই আসে। এমন কোনো দিন হয়নি যে প্রত্যেকের টাইম খুব ভালো গেছে, প্রত্যেকের টাইম খুব খারাপ গেছে, ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলো হয়। তাই এইগুলো আগে বুঝুন, না বুঝে অযথা বলতে আসবেন না। আর তার থেকেও বড় কথা তিনি বলছেন, বলে তাদের সিনেমার থেকে রেপ্লিকা করে এখন অন্যান্য সিনেমা তৈরি হচ্ছে। আরে আপনি যেই মডেলের সিনেমা বানাচ্ছেন, যেই টাইপের সিনেমা বানাচ্ছেন, সেই টাইপের সিনেমা তো মানে একটা প্রোডাকশন হাউস উইন্ডোজ তারা অনেক দিন আগেই ক্রিয়েট করে ফেলেছিল, তারা এই জনারের কাজ ক্রিয়েট করে ফেলেছিল যে হ্যাঁ ফ্যামিলি অডিয়েন্স আছে, তাদেরকে ট্যাপ ইন করতে হবে, তাদের মতন করে একটা গল্প আমাদের বড় পর্দায় দেখাতে হবে। সেটাকেই তো এনক্যাশমেন্ট করেই কিন্তু প্রত্যেকটা প্রোডাকশন হাউস সেইভাবেই সিনেমা বানাচ্ছে, কিছু ওয়ার্ক করছে কিছু ওয়ার্ক করছে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলছেন, বলে আপনাদের থেকে নাকি সব টুকে টুকে করছে, এটা কোনো কথা? আর সত্যি কথা বলতে গেলে এই দেব আর এই পুরো ভিডিওটা কিন্তু আমার দেব ভার্সেস জিৎ ছিল না, এটা মূলত তাকে আমার রিপ্লাই ছিল, যে তার কি কথা
কোন বেসিসে বলতে হয় সেটা তিনি নিজেও জানেন না। সে যেহেতু তার সিনেমা বক্স অফিসে এখন ভালো সফলতার মুখ দেখছে, বক্স অফিসে টাকা ইনকাম করে দিতে পারছে, এর জন্য তার সিনেমাই গ্রেট, বাদ বাকি সব ট্র্যাশ, এটাই তার বক্তব্য। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনাদের এই বিষয়ে কি বক্তব্য আছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।